নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই বক্তব্যটা আপনাদের সবাইকে শুনতে অনুরোধ করব এবং শোনার পরে যতটা সম্ভব আপনারা লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন, কারণ আমি এখানে শিকল ভাঙার গানের কোনো রকম একটা সুর খুঁজে পাচ্ছি। দেখুন, আরজি করও একটা বড় আন্দোলন হয়েছে এবং এই শিক্ষক আন্দোলন সেটা এখনও সেইভাবে দানা বাঁধেনি যেটা আরজি করে আমরা দেখেছি। সারা পশ্চিমবঙ্গের গণ্ডি অতিক্রম করে ভারতের গণ্ডি অতিক্রম করে গ্লোবালি যার পরিচয় বা পরিচিতি ছড়িয়ে পড়েছিল। আপনারা আগে এই বক্তব্যটা একটু শুনুন, আমি মাঝে মাঝে একটু কথা বলবো। আজ সারাদিন ধরে যন্ত্রণা আর স্বস্তির দুটো ছবি উঠে এসেছে বারবার। স্বস্তি কোথায়? আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে আগামী 3 মাসের মধ্যে। লক্ষ লক্ষ চাকুরিজীবী এবং পেনশনভোগীদের ন্যায্য দাবি পূরণের দিকে নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। এই অনুষ্ঠানেই আমি সেই আলোচনাতে আসব, কিন্তু রাতারাতি চাকরি হারানো হাজার হাজার শিক্ষকদের দাবিগুলো, সেখানে কোনো রূপলি রেখা নেই। উল্টে শাসক নেতার অনুগামীদের মার খেয়ে, পুলিশের মার খেয়ে রক্তাক্ত হয়ে সারাদিন সারা রাত রাজপথে বসে আছেন যোগ্য শিক্ষকরা। কারো মাথা ফেটেছে, কারো পা থেকে অঝরে রক্ত ঝরছে, আর পুলিশ বলছেন ন্যূনতম বলপ্রয়োগ হয়েছে। এই নিয়েই যাব আমার প্রথম বক্তার কাছে, যিনি গতকাল আবার পুলিশের বেধড়ক মার খেয়েছেন। আমার মনে আছে গতবার তিনি স্টুডিওতে ভাঙা লাঠি, যেটা তার শরীরে ভাঙা হয়েছিল, সেটা নিয়ে এসেছিলেন। ভৌত বিজ্ঞানের শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। কিন্তু অমিত বাবুর কাছে আমি ঠিক উল্টো দিক থেকে আসব, যে পুলিশ বলছে যে অত্যন্ত ধৈর্য ও সংযম দেখিয়েছে পুলিশ। প্রেস কনফারেন্স করে বলা হয়েছে এবং কি কি এই শিক্ষকরা করেছেন। এক, আপনারা জোর করে সরকারি কর্মচারীদের আটকে রেখেছেন, যেটা নিঃসন্দেহে বেআইনি। দুই, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন আপনারা, গেট ভেঙে বিকাশ ভবনে ঢুকেছেন। তিন, কর্তব্যরত পুলিশ বাহিনীর অনেককে মারধর করেছেন, পুলিশ রক্তাক্ত হয়েছে, এটা অবশ্য ফ্যাক্ট, আমরা ক্যামেরাতেও দেখিয়েছি। 7 ঘন্টা বোঝানোর পর বাধ্য হয়ে ন্যূনতম বলপ্রয়োগ করেছে পুলিশ, শুধুমাত্র সরকারি কর্মচারীদের মুক্ত করতে। কি বলবেন অমিতবাবু? কথা বলার আগে দু একটি কথা বলে নিই। দেখুন, সুমন দে যে ভূমিকাটা পালন করছে সেটা আমি মনে করি এই সময় দাঁড়িয়ে অন্য কোনো মিডিয়া এতটা পুঙ্খানুপুঙ্খ এবং এই তৃণমূল কংগ্রেসের যে প্রশাসনের বা তাদের যে সরকারের দৃষ্টিভঙ্গি এবং যে ভুলগুলো করে চলেছে ক্রমাগত, সেগুলো কিন্তু সামনে নিখুঁতভাবে তুলে ধরছে এবং শিক্ষকদের তরফ থেকে যে জিনিসটা অন্যায় বা যেটা যুক্তিযুক্ত না সেটাও কিন্তু তুলে ধরেছে। এবং এটা তুলে ধরার অর্থ এটা নয় সুমন এদের বিরুদ্ধাচরণ করছে। আসলে সুমন পরোক্ষভাবে তৃণমূলকে আরও কতটা বেকায়দায় ফেলা যায় তার কিন্তু সম্পূর্ণ চিত্রনাট্যটা রচনা করছে তার সাংবাদিকতার মধ্য দিয়ে, যেটা একেবারে এই সময়ের দাবি। এবার শুনুন অমিত কি বলছে। শুভ সন্ধ্যা সকলকে। এখানে কবির সুমনের একটা গানের লাইন বলি, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা বল প্রয়োগ করলে তবে বল প্রয়োগ হয়েছে বলা যায়। মাথা ফেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ নষ্ট হয়ে যাওয়ার জোগাড়, তাহলে কি যতক্ষণ না ছাতিতে বা মাথায় গুলি চালাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা স্বীকার করবেন না যে আপনারা বল প্রয়োগ করেছেন? দিন দিন যে মানবিকতার সার্টিফিকেট নিয়ে পুরো রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, যে মানবিক সরকার মানবিক সরকার, সেই মানবিক সরকার দিন দিন যে দানবিক হয়ে উঠছে সেটা আপনারা বুঝতে পারছেন না? রাজ্যে আমরা কতদিন, 1 বছর ধরে ধৈর্য রেখে আমরা রাজপথে রয়েছি, আমরা শীতের রাতে রয়েছি, আমরা গ্রীষ্মের সময় রয়েছি, আমাদের কষ্ট আপনাদের চোখে পড়ছে না? আমরা বিকাশ ভবনে 8 দিন ধরে অবস্থান করছি, আপনাদের কোনো নেতা মন্ত্রী, কোনো আধিকারিক, কোনো তরফ থেকে আমরা কোনো আলোচনার কোনো সংকেত পাইনি। আজকে আমরা গেট ভেঙেছি, যেখানে জীবনে বেঁচে থাকার জীবিকার অনিশ্চয়তা তৈরি হয়েছে, সমস্ত দ্বার আপনারা বন্ধ করে দিয়েছেন, রুদ্ধ করে দিয়েছেন। আমরা গেট তো ভাঙবই, সবে তো শুরু, একটা গেট তো ভেঙেছি, আমরা আরও গেট ভাঙবো। যখন কোনো অন্যায় না করে শুধু দাগিয়ে দিয়ে আপনাদের অপদার্থতা, আপনাদের চুরির জন্য যদি আমাদের জীবন ও জীবিকা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে, তাহলে বিকাশ ভবনের একটা গেট নয়, আর অনেক গেট কিন্তু ভাঙা পড়বে। এটা কিন্তু সরকার জেনে রাখুন। একটু থামালাম। হিংসার আশ্রয় নেওয়া কোনো সময় কাঙ্ক্ষিত নয় এবং আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সময় তা বৈধতা দেয় না কেউই, এবং এটা সুমনও বলেছে। তাই মাথা ঠান্ডা করে এই লড়াইটা চালাতে হবে। কিন্তু এটা কিন্তু ওই শিকল ভাঙার গানের কথা যেটা বলছিলাম, সেই সুরটা কিন্তু এখান থেকে বেজে গেল এবং যেটা আরজি করের আন্দোলনে আমরা দেখতে পাইনি,
এবং মানবিক না দানবিক এই শব্দগুলো উচ্চারণের সাথে সাথে এরা যে সমস্ত শৃঙ্খল ভেঙে এবারে সামনে এগিয়ে চলবে, পিছনে আর তাকাবে না, সেই ইঙ্গিত কিন্তু যথেষ্ট প্রকট এখান থেকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ভাঁজটা আরও যে চওড়া হচ্ছে তা বলার আর অপেক্ষা রাখে না। বাকি কথাগুলো শুনুন, একেবারে শেষে বলবো। কিন্তু ভাঙা পড়বে, এটা কিন্তু সরকার জেনে রাখুন। আর আপনারা বলছেন যে আন্দোলনকারীরা হচ্ছে যে প্রথমে করেছে, আপনারা নির্বিচারে হচ্ছে যে লাঠিচার্জ করেছেন আপনার, আর আপনার ওই সল্টলেকের ওনারা বলছেন বিকাশ ভবনে সত্যি একাধিক সরকারি অফিস আছে, সেখানকার কর্মচারীরা এমনকি যারা ভিজিট করতে এসেছেন তারা আটকে পড়েছেন, তারা বাড়ি যাবেন না। আপনার ওই 500-600 সরকারি কর্মচারীর জন্য পেট গুড়গুড় করছে, তাদের জন্য 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আটকে দিয়েছে বলে ব্যথা লাগছে। আর যারা আমাদেরকে স্কুল যাওয়া থেকে বঞ্চিত করছেন, যোগ্য শিক্ষক যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরকে চাকরিচ্যুত করছেন, তাদের জন্য ব্যথাটাকে আপনার অনুভব হয় না? একদিন আমরা তো বলেছিলাম জলের ব্যবস্থা করে দেবো, খাওয়ারের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা করে দেবো। আমি নিজে ওখানকার বয়স্ক কয়েকজনকে গাড়িতে করে বের করে দিয়েছি, অসুস্থ বোধ করছিলেন বয়স্ককে বের করে দিয়েছি। আসলে ওনাদের জন্য, ওনারা সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী নই, আমাদের উপরে মানবিক মুখ্যমন্ত্রী কোনো দায় নেই, এই প্রশাসনের কোনো দায় নেই। ওনারা নির্বিচারে শুধু লাঠিচার্জ করতে পারেন, আর দুষ্কৃতী দেখলে টেবিলের তলায় লুকিয়ে পড়েন। এই প্রশাসনের নিজের আত্মমূল্যায়ন করার সময় এসেছে যে কাদের প্রতি ওনাদের সঠিক বিচারটা বা সঠিক ব্যবস্থাটা নেওয়া দরকার। আমরা শিক্ষক, আমাদের হাতে পেন পেন্সিল, আমাদের হাতে চক সভা পায়, আমরা লাঠি মারি না। আপনারা যেটা করেছেন এটা যদি আপনারা পশ্চিমবঙ্গের দুষ্কৃতী যারা তাদের উপরে করতে পারতেন, আপনাকে সাধারণ মানুষ জনগণ বাহাবা দিত। কিন্তু নিরস্ত অসহায় যোগ্য শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে আপনার ধিৎকারের পাত্র হচ্ছেন। এবং একটা জিনিস জেনে রাখুন, এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনারাও আছেন, আমরাও আছি। এই মাটি ক্ষুদিরামের মাটি, প্রফুল্ল চাকির মাটি, নেতাজির মাটি। আপনারা যদি ভাবেন যে এইভাবে যোগ্য শিক্ষকদের তাদের জীবিকা নিশ্চিত করে পেটে লাথ মেরে আপনারা তাদের পুলিশের ভয় দেখিয়ে তাদেরকে আন্দোলন দমন করবেন, পারবেন না, ভুল করবেন। আর একটা, আন্দোলন করে যদি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে আন্দোলন করে লড়াই করে আমরা কিন্তু চাকরি বাঁচিয়ে দেবো। আপনার অযোগ্যতার জন্য একটা জিনিস, একটা পয়েন্ট বলে আমি আমার কথাটা শেষ করব। আপনারা সবাই জানেন রত্নাকর দস্যুর কথা। ওনার পাপের দায় ওনার পরিবারের কোনো ব্যক্তি নেননি। আপনার চুরির দায়, আপনার পাপের দায় কোনো যোগ্য শিক্ষক নেবে না, পশ্চিমবঙ্গের কোনো নাগরিক নেবে না, পশ্চিমবঙ্গের সেই সব বিদ্যালয়ে অসহায় সন্তান সম বাচ্চারা যারা রয়েছে তারাও নেবে না। যারা আপনাদের চুরির জন্য এই অবস্থা হয়েছে, আপনাদেরকে এই দায়িত্ব নিয়ে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে হবে, নাহলে পরিণতির জন্য আপনাদের তৈরি থাকতে হবে। কিন্তু পরিষ্কার বললাম। অমিতবাবুকে আমি একটাই কথা বলবো, একটা অংশের সঙ্গে আমি একমত নই, আইন কোনো অবস্থায় নিজের হাতে নেওয়া উচিত নয়। পাশাপাশি ওনারা প্রশ্ন তুলছেন যে এটা ঠিক যে আমরাও মনে করি যে সরকারি কর্মচারীরা অথবা যারা আটকে পড়েছেন তাদের তো নিঃসন্দেহে বাড়ি যাওয়ার অধিকার আছে, মানবাধিকার আছে, কিন্তু পাশাপাশি মানবাধিকার ওই চাকরিহারা, কোনো দোষ ছাড়া চাকরিহারা হাজার হাজার যোগ্য শিক্ষকেরও আছে। কাল তারা কি খাবেন, বাচ্চা স্কুলের ফিস কি করে দেবেন, বাবা মা কি করে ওষুধ খাবেন। কালকে আমি দেখছিলাম, আজকেও সম্ভবত পুলিশ কর্তারা বলছিলেন যারা আটকে পড়েছেন তাদের অনেকে অত্যন্ত মানবিক একটার পর একটা কেস স্টাডি তুলে আনছিলেন যে মাকে ওষুধ খাওয়াতে হবে, মেয়ে ঝাঁপ দিচ্ছেন। সব ঠিক তো, কিন্তু ঠিক যেমন ওই মেয়ের কাছে তার মা, তার বৃদ্ধ বাবা বা মা গুরুত্বপূর্ণ, এই চাকরিহারাদের কাছে তাদের মা বাবার ওষুধ বাদ দিন খাবারটা কি করে তুলে দিতে হবে তারা জানেন না। আর আন্দোলনের আমি সেই বিষয়ে আরো বিস্তারিত নিশ্চয়ই কেউ দ্বিমত হবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনের দিনগুলো ভীষণ কঠিন আসছে, এবং বিরোধী হিসাবে তৃণমূলের যারা প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে, সে বিজেপি না সিপিআইএম, সেটা সময় বলবে। কিন্তু আন্দোলনে বামেদেরও যথেষ্ট প্রকটতার সাথে থাকতে হবে, বলিষ্ঠতার সাথে থাকতে হবে। এটাই সময়ের দাবি বলছে, সাধারণ মানুষ চাইছে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সঙ্গে বারে বারে তুলে আনবো। আপনাদের চলবে রণচিত্রের উপর। ধন্যবাদ।